8 বছর বয়সী বাবলি তার বাবা মায়ের সঙ্গে বাস করে। আর বাবলি যখনই তার মাকে সাজগোজ করতে দেখে তখনই তার ভীষণই ভালো লাগে। আর বাবলি তার মাকে লুকিয়ে মাঝে মধ্যেই মায়ের লিপস্টিক, নেল পলিশ এবং টিপ পরে সাজগোজ করার চেষ্টা করে। আর এভাবে ছোটবেলাতেই বাবলি মেকআপের প্রতি ভীষণ পরিমাণে আকৃষ্ট হয়ে পড়ে। এমনকি যখন সে বাবা মায়ের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যায় তখন সে মেকআপ করার জন্য ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। এমনই একদিন, মা, বাবা, আমি তোমাদের সঙ্গে যাব না, আগে আমাকে ভালো করে সাজিয়ে দেবে, তারপর আমি তোমাদের সঙ্গে যাব। মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, তারপর আমি মামার বাড়িতে যাব। আরে, আমি তো তোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখ কত সুন্দর একটা ড্রেস পরিয়েছি, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুতা পরিয়েছি, হেয়ার ব্যান্ড পরিয়েছি, তোকে খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে পরি মনে হচ্ছে। না, এটাকে সাজগোজ করা বলে না, আমি এভাবে সাজবো না। তুমি যেরকম কপালে টিপ পরেছো, ঠোঁটে লিপস্টিক পরেছো, 2 হাতে নেল পলিশ লাগিয়েছো, আর মুখে কি সব পাউডারের মতো মেখেছো, আমাকে সব কিছু লাগিয়ে দাও। আমাকে একদম তোমার মতো সাজাবে, তারপর আমি যাব, না হলে আমি যাব না। আরে, তুই কি পাগল হয়ে গেছিস? বাচ্চাদের এত সাজতে নেই, আমি বড়, সেই জন্য আমি সেজেছি। তুই যখন বড় হবি তারপর সাজবি। তোকে যদি এখন আমি লিপস্টিক পরাই, টিপ পরাই আর হাতে নেল পলিশ পরিয়ে দিই তাহলে লোকজন কিন্তু তোকে দেখে খারাপ বলবে। আর তুই নেল পলিশ পরে স্কুলেও তো যেতে পারবি না, স্কুলে গেলেই কিন্তু স্যার ম্যাডামরা তোকে খুব বকবে। না, আমি কিছু শুনতে চাই না, আমাকে তোমার মতো সাজিয়ে দেবে, তারপর আমি যাব, না হলে আমি যাব না, যাও। এভাবেই বাবলি সাজগোজ করার জন্য ভীষণ পরিমাণে জেদ করতে থাকে। আর যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বাবলির মাকে নিজের মায়ের বাড়িতে যেতে হবে, তাই সে বাধ্য হয়ে নিজের বাচ্চা মেয়েকে হালকা করে সাজিয়ে দেয়। আর যাতে করে বাবলি খুবই খুশি হয়ে বাবা মায়ের সঙ্গে আনন্দে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এভাবেই সময় কাটতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে বাবলি যত বড় হয়ে ওঠে ততই সে সুন্দর করে মেকআপ করতে শিখে যায়। এমনকি একটা সময় আসে বাবলি যখন মেকআপ ছাড়া কিছুতেই থাকতে পারে না। এমনই একদিন, মা দেখো, তুমি আমাকে বাজারে পাঠালে আর রোদের মধ্যে আমার মুখে কেমন ট্যান পড়েছে, একবার দেখো তুমি, আমার মুখ থেকে সব গ্লো চলে গেছে। ইস, কি বাজে দেখাচ্ছে, একেবারে বাদরের মতো মনে হচ্ছে। আমাকে তুমি আর এই রোদের মধ্যে বাইরে পাঠাবে না বলে দিলাম। এবার কি হবে? এরকম কালো মুখে আমি মেকআপ করলে আমাকে তো একদমই দেখতে সুন্দর দেখাবে না, আমার মেকআপ পুরো কালো হয়ে যাবে। মাত্র 8 ঘন্টার জন্য তুই বাইরে গেছিস আর এরই মধ্যে তুই কালো হয়ে গেলি। কোথায়? তোকে দেখে আমার তো কিছু মনে হচ্ছে না যে তুই কালো হয়ে গেছিস। বুঝেছি, আবার নতুন মেকআপ প্রোডাক্ট কেনার ধান্দা করছিস, তাই তো? না, মেকআপ নয়, এখন আমাকে পার্লারে গিয়ে ভালো করে ফেসিয়াল করাতে হবে। ট্যান রিমুভ করার ফেসিয়াল করাবো। ওই ফেসিয়ালটা করালে আমার মুখ থেকে ট্যান উঠে যাবে আর তারপর আমি সুন্দর করে মেকআপ করতে পারবো। তুমি আমাকে এখনই 2000 টাকা দাও। কি 2000 টাকা? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাদের যুগে 2000 টাকাতে সারা মাসের রেশন কেনা হয়ে যেত। আর তুই মুখের মধ্যে কি সব ছাইপাশ মেখে 2000 টাকা নষ্ট করে আসবি? মা, তোমাদের যুগে মুখে তোমরা কাদামাটি মেখে ফেসিয়াল করতে, কিন্তু এখন আমাদের সময় সবকিছু পাল্টে গেছে। এখন পার্লারে বিভিন্ন রকমের দামি দামি চকলেট, ফল, দামি দামি হার্বাল, অর্গানিক প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করানো হয়। সেই জন্য এখন সবকিছুর দাম অনেক বেশি। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আমাকে 2000 টাকা দাও। আর হ্যাঁ, এখন 2000 টাকা দিচ্ছ মানে এই নয় যে তুমি আমাকে 1 তারিখে আমার পকেট মানি দেবে না। এই মাসের পকেট মানি থেকে আমি কিন্তু একটা দামি ফাউন্ডেশন আর কয়েকটা দামি দামি লিপস্টিক কিনবো। এই মেয়েটা মেকআপ ছাড়া কিছুই বোঝে না, মনে হচ্ছে কোনো মেকআপের দোকানদারের সঙ্গেই তোর বিয়ে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এভাবেই বাবলি তার মায়ের কাছ থেকে জোর করে 2000 টাকা নিয়ে পার্লারে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে আর বাবলির জন্য খুব সুন্দর একটা পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে, যার ফলে বাবলির বাবা মা দুজনেই খুবই খুশি হয়। আর একদিন পাত্রপক্ষ বাবলিকে দেখতে আসে। সেদিন বাবলি প্রায় 3 ঘন্টা সময় নিয়ে সাজগোজ করে। আর সে যখন আবির এবং তার পরিবারের সামনে যায় তখন আবির তাকে খুব পছন্দ করে। বোন, এই মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে, দেখ একেবারে ক্যাটরিনা কাইফের মতো মনে হচ্ছে, আর গাল দুটো একেবারে কাশ্মীরি আপেলের মতো লাল টকটক করছে। কি বলছিস কি? এই মেয়েটাকে দেখে তোর পছন্দ হয়েছে? কিন্তু আমার তো মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন মেয়েটা কোনো আটা ময়দার বস্তা থেকে বেরিয়ে এসেছে। সারা মুখ একেবারে সাদা ধপধপ করছে, মুখে ভর্তি করে পাউডার মেখেছে,
আমার তো মনে হচ্ছে মেয়েটা দেখতে কালো, সেই জন্যই মুখে এরকম মেকআপ করে এসেছে যাতে দেখতে ফর্সা বলে মনে হয়। আরে না না মা, মেয়েটা দেখতে খুব ফর্সা, মেয়েটার হাত পা দেখে বুঝতে পারছো না? আর আজকালকার মডার্ন মেয়েরা একটু তো মেকআপ করতে পছন্দ করবেই, এতে কিছু করার নেই। তবে এমনিতে কিন্তু মেয়েটা দেখতে খুবই সুন্দর। এভাবে কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করার পর আবির এবং তার পরিবার বাবলিকে পছন্দ করে। আর বাবলি আবিরকে পছন্দ করে কারণ আবির এবং তার পরিবার ভীষণই বড়লোক। ছেলেটা দেখতে যেমনই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না, ছেলেটা বড়লোক এটাই আমার জন্য অনেক। কারণ আমি এরকম ছেলেকেই তো বিয়ে করতে চাইছিলাম যে বিয়ের পর আমার মেকআপের খরচা বহন করতে পারবে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দুই পরিবারের সহমতে বাবলি এবং আবিরের বিয়ে ঠিক করে দেওয়া হয়। আর দুই বাড়িতেই বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। কিন্তু বাবলি শুধুমাত্র সাজগোজ এবং মেকআপ প্রোডাক্ট নিয়ে ব্যস্ত থাকে। বিয়ের দিন সে কি ধরনের জামা কাপড় পরবে, তার সঙ্গে কি ধরনের মেকআপ করবে, আর কি কি জুয়েলারি পরবে, এসব নিয়ে সে ভাবনা চিন্তা করতে থাকে। আর এমনকি বাবলি বিয়ের দিন সাজার জন্য 3000 টাকা দিয়ে একজন মেকআপ আর্টিস্টকে বুক করে। আর দেখতে দেখতে বাবলির বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সময় মতো বরযাত্রী বাবলিদের বাড়িতে এসে পৌঁছায়। এমনকি বিয়ের লগ্নের সময় আবির বিয়ের মণ্ডপে গিয়ে বাবলির জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু বাবলি তখনও পর্যন্ত মণ্ডপে গিয়ে পৌঁছায় না, কারণ সে তখনও মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ করতে ব্যস্ত থাকে। আরে না না দিদি, আপনি যেভাবে আমাকে আইলাইনার পরিয়েছেন আমার কিন্তু এটা একদমই পছন্দ হচ্ছে না। আমি এতটা বোল্ড আইলাইনার পরবো না, আপনি আমাকে হালকা করে উইং আইলাইনার পরিয়ে দিন। আর আমার আই মেকআপটা একেবারে গোলাপি রঙের হয়ে গেছে, আমি একটু গোল্ডেনের উপর আই মেকআপ চাইছি। আর আমার লিপস্টিকের কালারটা যেন একেবারে লাল টুকটুকে কালারের হয়। ম্যাম, আমি এত সুন্দরভাবে আপনাকে মেকআপ করিয়ে দিচ্ছি, তবুও আপনি স্যাটিসফাইড হচ্ছেন না। এতবার করে মেকআপ রিমুভ করে বারে বারে মেকআপ অ্যাপ্লাই করলে চার্জ কিন্তু আরো বেড়ে যাবে। আর আপনাকে এই মেকআপে খুব সুন্দর লাগছে, আপনি আমার উপর ভরসা করুন। বাবলি, আর কতক্ষণ ধরে তুই মেকআপ করবি? 6 ঘন্টা হয়ে গেছে তুই মেকআপ করতে বসেছিস। তোর বর মণ্ডপে তোর জন্য অপেক্ষা করছে, এবার তো তোর বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। চল, যা মেকআপ করেছিস অনেক করেছিস, তোকে আর সাজতে হবে না। এই যে আপনি ছেড়ে দিন, আর মেকআপ করাতে হবে না, আমি আমার মেয়েকে মণ্ডপে নিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও মা, দাঁড়াও, একবার ঠিক মতো আমাকে নিজেকে আয়নাতে দেখতে দাও। আরে সেলফিটা অন্তত তুলতে দাও, আরে কয়েকটা সেলফি অন্তত তুলতে দাও। সুজাতা দেবী বাবলির কোনো কথা শোনে না, সে জোর করে হাত ধরে টানতে টানতে বাবলিকে মণ্ডপে নিয়ে যায়। আর এভাবেই বাবলির সঙ্গে আবিরের বিয়ে হয়। আর বিয়ের পর বাবলি যখন তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে তখন সে একটুও কান্নাকাটি করে না। কিন্তু বাবলির বাবা মা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কারণ বাবলি তাদের একমাত্র সন্তান। বাবা মা, তোমরা এভাবে কেঁদো না, আমারও কিন্তু কান্না পেয়ে যাচ্ছে। আর আমি কাঁদতে চাই না, আমি যদি কান্নাকাটি শুরু করি তাহলে আমার 30,000 টাকার মেকআপ একেবারে জলে চলে যাবে। তাই তোমরা প্লিজ কান্নাকাটি বন্ধ করো, আমি চলে যাব, তারপর তোমরা যত ইচ্ছে কাঁদবে। এই বলে বাবলি গাড়িতে উঠে পড়ে। আর বাবলির কথা শুনে সেখানে উপস্থিত সবাই ভীষণই অবাক হয়। আর বাবলি যখন শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে তখন সে বারে বারে ব্যাগ থেকে ছোট আয়না বের করে নিজেকে দেখতে থাকে। এভাবেই বাবলি শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর বাবলিকে দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই তার মেকআপের খুবই প্রশংসা করে, যার ফলে বাবলি মনে মনে খুবই খুশি হয়। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে বাবলি সবসময় মেকআপ করেই থাকে। এমনকি বাবলি রান্না বান্না করতে যাওয়ার সময়ও সুন্দর করে মেকআপ করে নেয়। আর এখন সে সবসময় দামি দামি মেকআপ প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে থাকে। এমনই একদিন, মা দেখুন না, আমি হাতে নেল পলিশ পরেছি আর একজন ডেলিভারি বয় আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার পার্সেল আছে, আপনি প্লিজ আমার পার্সেলগুলো একটু নিয়ে এসে দিন, কারণ এখন আমি পার্সেল নিতে গেলে আমার নেল পলিশ নষ্ট হয়ে যাবে। এই শুনে বাবলির শাশুড়ি মা অন্নপূর্ণা দেবী ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেল নিতে চলে যায়। আর আমার পেমেন্টটা করে যান, টোটাল 30,000 টাকা হয়েছে। অনলাইন পে করবেন নাকি ক্যাশ দেবেন? এ কথা শুনে অন্নপূর্ণা দেবী খুবই অবাক হয়। কি 30,000 টাকা? 30,000 টাকা দিয়ে বৌমা কি অর্ডার করেছে? নিশ্চয়ই মনে হচ্ছে এটার মধ্যে দামি কোনো জিনিস আছে। দাঁড়ান, আমি এখনই আপনাকে ক্যাশ টাকা নিয়ে এসে দিচ্ছি। এই বলে অন্নপূর্ণা দেবী আলমারি থেকে 30,000 টাকা নিয়ে এসে ডেলিভারি বয়কে দিয়ে দেয়। বৌমা, তুমি কি অর্ডার করেছো? আমার কাছ থেকে ওই ছেলেটা কিন্তু 30,000 টাকা নিয়ে চলে গেল। কি আছে এই বাক্সগুলোর মধ্যে? খুলে দেখাও তো আমাকে।
আরে এতে তো আমার মেকআপ প্রোডাক্ট আছে। এই তো আমার হাতে নেল পলিশ শুকিয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি। আসলে আমি এবার হুডা বিউটির প্রোডাক্ট গুলো অর্ডার করেছি। হুডা বিউটির ফাউন্ডেশন, হুডা বিউটির লিপস্টিক, কনসিলার, কাজল, আইলাইনার। আর যেহেতু হুডা বিউটির প্রোডাক্ট গুলোর একটু দাম বেশি হয়, সেই জন্য এত বিল হয়েছে। ওয়াও, এই লিপস্টিকটার কালার কত সুন্দর, সো প্রিটি। কি তুমি 30,000 টাকা খরচ করে এই আইলাইনার, লিপস্টিক, কাজল গুলো কিনেছো? তুমি আমার সঙ্গে আমাদের পাড়ার কানুর দোকানে যাবে, আমি তোমাকে 10 টাকা দিয়ে আইলাইনার, 10 টাকা দিয়ে লিপস্টিক, কাজল সব কিনে দেব। ইস, 30,000 টাকা দিয়ে আমার একটা সোনার চেন হয়ে যেত। কি সর্বনাশ করলে তুমি বৌমা। বাবলি তার শাশুড়ি মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না, কারণ সে তার নতুন মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই সময় কাটতে থাকে। আর এখন বাবলি আরো বেশি মেকআপের প্রতি আসক্ত হয়ে পড়ে। শ্বশুর বাড়িতে সব জায়গায় শুধু বাবলির মেকআপের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। বাবলির বেডরুম, বাথরুম, এমনকি রান্নাঘরেও মেকআপ প্রোডাক্ট ছড়ানো ছিটানো অবস্থাতে পড়ে থাকে। আর একদিন যখন বাবলি শ্বশুর মশাই তাকে চা বানিয়ে দিতে বলে, তখন বাবলি ফোনে সাজগোজের জিনিস দেখতে দেখতে চা বানাতে থাকে। আর চা বানানোর পর সে যখন বিস্কুট নিতে যাবে, তখন বিস্কুটের কৌটোর পাশে একটা লিপস্টিক রাখা থাকে। আর বাবলি মেকআপের কথা চিন্তা করতে করতে বিস্কুটের বদলে লিপস্টিক নিয়ে প্লেটের উপর রেখে দেয়। আর সে তার শ্বশুর মশাইকে চা এবং লিপস্টিক খেতে দেয়। আরে বৌমা, এখন কি বাজারে লিপস্টিকের মতো বিস্কুট বেরিয়েছে নাকি? এই বিস্কুটটা তো একদম লিপস্টিকের মতো দেখতে। এই শুনে বাবলি খুবই অবাক হয়। আরে না না বাবা, আসলে আমি একটা দামি লিপস্টিক কেনার কথা ভাবছিলাম, তো তাই ভুলবশত বিস্কুটের বদলে আপনাকে লিপস্টিকের সঙ্গে চা খেতে দিয়েছি। ভাগ্যিস আপনি এটা বিস্কুট ভেবে খেয়ে নেননি, তাহলে আমার 2000 টাকা নষ্ট হয়ে যেত, কারণ এই লিপস্টিকের দাম 2000 টাকা। বৌমা, তুমি কিন্তু এবার মেকআপ নিয়ে পাগলামি করছো। এবার তোমার এই পাগলামি বন্ধ করো। সব সময় মেকআপ আর মেকআপ, রান্নাঘরে পর্যন্ত তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করতে থাকো। কালকে বাড়িতে অতিথি এসেছিল, আর তুমি রান্না করতে করতে মেকআপ করছিলে বলে সব রান্না একেবারে পুড়িয়ে ফেলেছো। আজকে আবার তোমার শ্বশুর মশাইকে বিস্কুটের বদলে লিপস্টিক খেতে দিচ্ছ। মেকআপ নিয়ে এত পাগলামি করলে তুমি সংসার করবে কিভাবে? বাবলি কারোর কোনো কথাতে পাত্তা দেয় না। সে নিজের মতো মেকআপ নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু একদিন হঠাৎ করে বাবলির মুখে বড় বড় লাল লাল ব্রণর মতো কিছু একটা বেরিয়ে আসে, আর তার পুরো মুখে জ্বালা পোড়া শুরু হয়। তাই তখনই আবির বাবলিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার জানায় অতিরিক্ত পরিমাণে মেকআপ ব্যবহার করার ফলে বাবলির স্কিন একেবারে ড্যামেজ হয়ে গেছে। আর সেই ড্যামেজ স্কিন রিপেয়ার হতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। সেই সাথে ডাক্তার বাবলিকে একেবারে মেকআপ করতে নিষেধ করে দেয়, যার ফলে বাবলি এবার নিজের ভুল বুঝতে পারে। আমি কি করে ফেললাম? মেকআপ করতে করতে আমি আমার মুখটার 12টা বাজিয়ে ফেলেছি। না, আমি কিছুতেই আর বেশি বেশি মেকআপ ব্যবহার করব না। সেদিনের পর থেকে বাবলি ডাক্তারের দেওয়া মলম মুখে লাগাতে শুরু করে। আর 6 মাস পর বাবলির মুখ অনেকটাই ঠিক হয়ে যায়। তবে বাবলি প্রয়োজন ছাড়া কখনোই মুখে মেকআপ ব্যবহার করে না। যখন কোনো বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার থাকে, তখনই বাবলি সাজগোজ করে। আর এভাবেই সে হাসি খুশি বসবাস করতে থাকে। মাত্র 10 টাকায় 1 থালা ভর্তি ভাত, 1 হাতা ডাল, একটা ডিম সিদ্ধ আর কয়েকটা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা, এত কিছু পাওয়া যায়। এসব কিছু শুনতে অবাক লাগলেও রেখা এটাকেই সত্যি করে দেখিয়েছে। স্টেশনে তার একটা 10 টাকার থালির দোকান আছে। সে প্রত্যেক মাসে তার নিজের রোজগারের প্রায় 80% গরিব দুঃখীদের সাহায্য করতেই লাগিয়ে দেয়। তার মতে সে যদি একজন মানুষকেও দুবেলা দুমুঠো ঠিকঠাক করে খাওয়াতে পারে, তাহলেই তার জীবন সার্থক হবে। আর তার এই স্বপ্ন সার্থক করার কারণেই সে আজকে কয়েকশো গরিব দুঃখী মানুষকে মাত্র 10 টাকায় থালা ভর্তি করে খাবার খাওয়ায়। আর এই কারণেই তার দোকানে খাবার খেতে আসা গরিব দুঃখী মানুষেরা প্রত্যেক দিন তাকে দুহাত ভরে আশীর্বাদ করে। সত্যি গো মা, তুমি যদি এই দোকানটা না খুলতে, তাহলে বোধহয় আমার মতো লোকেরা না খেতে পেয়ে মরেই যেত। 10 টাকায় আর কোথায় কি পাওয়া যায় বলো তো? 10 টাকায় তো এখন 2টো কচুরিও পাওয়া যায় না। আমি যতদিন আছি ততদিন আপনাদের দুবেলা পেট ভরে ভাত খাওয়াবো, কথা দিচ্ছি। আর দাম একদম বাড়াবো না, যাতে আপনাদের মতো আরো অনেকে পেট ভরে খেয়ে নিজেদের জীবনযাপন করতে পারে। কিন্তু এত জায়গা থাকতে তুমি স্টেশনে দোকান খুললে কেন? আমি স্টেশনে দোকান খুলেছি তার কারণ স্টেশনে এরকম অনেক পরিবার আছে যারা এই স্টেশনের চত্বরটাকে নিজেদের মাথা গোঁজার ঠাঁই বানিয়ে ফেলেছে। তাদের জন্য তো আমাকে এখানে খাবারের ব্যবস্থা করতেই হতো।
সত্যি আজকাল যে তোমার মতো মানুষও হয় সেটা তোমাকে না দেখা অব্দি জানতেই পারতাম না। উপরবেলা তোমাকে অনেক ভালো রাখবে। দেখো, শুধু আমার ভালো থাকলে হবে, সবাইকে তো ভালো থাকতে হবে। ট্রেনে প্রত্যেকদিন কত কত মানুষ যাতায়াত করে বলুন তো, সবার কি আর বাইরে থেকে দামি দামি খাবার কিনে খাওয়ার সামর্থ্য আছে? আমি মাত্র 10 টাকায় এই ডাল ভাতের থালিটা বিক্রি করি বলে অনেক লোক খেয়ে দিয়ে কাজে যেতে পারে। এভাবেই রেখা বৃদ্ধ অমল বাবুর সঙ্গে আরো নানান রকমের কথা বলতে থাকে। রেখা আসলেই বড্ড ভালো মানুষ ছিল। সে নিজেও এই রেল স্টেশনেই বড় হয়েছে। প্রায় 15 বছর আগে কোনো এক রেল দুর্ঘটনায় সে তার বাবা মা দুজনের থেকেই আলাদা হয়ে যায়। তারপর থেকে সে এই চন্দনপুর স্টেশনে এসেই থাকতে শুরু করে। রেখা প্রত্যেকদিন স্টেশনে বসে থাকতো, যদি কোনোদিন তার বাবা মায়ের দেখা পায় এই ভেবে। কিন্তু দিন মাস বছর কেটে গেলেও সে তার বাবা মায়ের দেখা পায়নি। আর এই স্টেশনে থাকতে থাকতে সে বড় হয়ে উঠেছিল। আজকে তার 25 বছর বয়স। আমাকে আরো রোজগার করতে হবে। আমি যেভাবে কষ্ট পেয়ে স্টেশনে দিন কাটিয়েছি সেরকম কষ্ট আমি আর কাউকেই পেতে দেব না। এখন তো শুধু ডাল ভাত আর ডিম দিচ্ছি, এরপরে 10 টাকায় আমাকে একটা করে মাছ দেওয়ারও ব্যবস্থা করতে হবে। মনে মনে এসব নানান কথা ভাবতে ভাবতে রেখা নিজের কাজ করতে থাকে। এই 10 টাকার থালি বিক্রি করে চারিদিকে রেখার নাম ডাক অনেক হয়েছে। তাই বেশ অনেক লোকেরই রেখার উপর ভালো রকমের ক্ষোভ জন্মেছে বলা যায়। তাদের মধ্যে একজন ছিল রেখাদের এলাকার একজন অত্যন্ত প্রভাবশালী মহিলা। তার নাম ছিল জয়া। কারণ রেখা স্টেশনে দাঁড়িয়ে 10 টাকার থালি বিক্রি করলেও চন্দনপুরের হাল ফেরাতে সে এবার ভোটেও দাঁড়িয়েছিল। একদিন, কি ব্যাপার গৌরব, আজকে কি খবর এনেছো? ওই রেখার কোনো বন্দোবস্ত করা গেল? ওই মহিলার আশেপাশেই যাওয়া যায় না। সারাক্ষণ ওকে এত লোকজন ঘিরে থাকে যে ওকে একটু ভয় দেখানোর সুযোগও পাওয়া যায় না। কোথাকার না কোথাকার একজন কি সব ডাল ভাত বিক্রি করছে, তাকে তোমরা ভয় পাচ্ছ? যেভাবে চারিদিকে রাস্তায় ঘাটে শুধু ওর ব্যাপারেই শুনতে পাই, তাতে কিন্তু এবারের ভোটটা নিয়ে আমি বেশ দুশ্চিন্তাতেই আছি। আপনি একদম চিন্তা করবেন না। সবাই জানে আপনি চন্দনপুরের জন্য কত কাজ করেছেন। এত বড় বড় রাস্তা, এত বড় বড় ফ্লাইওভার, হাসপাতাল, এসব তো আপনারই দান। সেই কারণেই তো আমার রাগটা আরো বেশি গৌরব। এত কিছু করে, এত টাকা খরচ করেও যদি একজন 10 টাকার থালি বিক্রি করা মহিলার কাছে আমাকে হেরে যেতে হয়, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে ভাবতে পারছো? ওই মহিলার বন্দোবস্ত আমি ঠিক করে দেবো। এমন ভাবে সবার চোখে নামিয়ে দেবো না যে আর কোনোদিনও কারোর দিকে মুখ তুলে তাকাতেও পারবে না। এই বলে গৌরব সেখান থেকে চলে যায়। গৌরব রেখাকে শায়েস্তা করবে বললেও জয়ার তার কথাতে ভরসা হয় না। সে কিছুতেই একজন থালিওয়ালি মহিলার কাছে ভোটে হেরে যেতে রাজি হয় না। তাই সে নিজেই রেখাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। একদিন জয়া নিজেই ছদ্মবেশে রেখার 10 টাকার থালির দোকানে যায়। রেখা ছদ্মবেশটা এত সুন্দর ধরেছিল যে তাকে তার কাছের লোকজনও চিনতে পারে না। তুমি এত সস্তায় খাবার কি করে দাও গো? আমি তো এত জায়গায়, এত দোকানে এত সস্তার খাবার খুঁজি, কেউ আমাকে 10 টাকায় দুটোর বেশি 3টে লুচিও দিতে চায় না। আর তুমি সেখানে 10 টাকায় ডাল ভাত ডিম সিদ্ধ কিভাবে দিচ্ছ? ভাত ডাল ডিম সিদ্ধ 10 টাকায় হয় না, আরো বেশিই লাগে। কিন্তু আমি সবার কথা ভেবে 10 টাকার বেশি আর দাম বাড়াতে পারি না। বাকি যা খরচা হয় আমি নিজের থেকেই দিয়ে দিই। তুমি চাল ডাল কোথা থেকে কেনো? তোমার ভাতের চালগুলো তো দেখে বেশ দামি মনে হয়। এত দামি চাল তুমি 10 টাকায় দিচ্ছ, আমার তো বড্ড অদ্ভুত লাগছে। আমি কোথায় কার থেকে চাল ডাল কিনে আপনাকে না হয় সব বলে দেব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আমি ভালো জিনিসই দিই, খারাপ নয়। না না, তুমি খারাপ জিনিস দিলে এতদিন তো এই স্টেশন থেকে তোমাকে কেউ তুলে ফেলে দিত। সেটা যখন হয়নি, তার মানে তোমার খাবারেও কোনো ভেজাল নেই। এভাবেই জয়া রেখার সঙ্গে নানান কথা বলে। জয়া চালাকি করে রেখা কোথা থেকে চাল ডাল কেনে এই সমস্ত কিছুর ব্যাপারে জেনে নেয়। রেখা ভোলা ভালা মানুষ ছিল। সে অত কিছু না ভেবেই জয়াকে সমস্ত কিছু গড়গড় করে বলে দেয়। কিছুক্ষণ পরে জয়া সেখান থেকে চলে যায়। এইভাবে 2-1 দিন কাটে। আজকাল জয়া খবর পায় রেখা নাকি 10 টাকাতে ভাত ডালের সাথে একটা করে মাছের পিস দেওয়াও শুরু করেছে। আর এই ঘটনায় রেখার প্রতি জনগণের ভালোবাসা এবং সম্মান যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। আমি আর অপেক্ষা করব না, এবার আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে। আমি জনগণের জন্য এত কিছু করব, আর একজন 10 টাকায় খাবার খাইয়ে বাজিমাত করে দেবে, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ম্যাডাম, আপনি কি করবেন? আমরা যদি ওর কোনো ক্ষতি করি তাহলে জনগণের মধ্যে থেকে সবার প্রথম সন্দেহটা তো আপনার উপরেই যাবে। আর এতে তো ওরই লাভ হবে, কারণ ও সহানুভূতির ভোট পেয়ে যাবে।
ও যেখান থেকে চাল ডাল কেনে সেখানকার খবর আমি ওর থেকে নিয়েই এসেছি। আমি সেই মালিকের সাথে দেখা করতে চাই। যেভাবেই পারো তাকে খুঁজে নিয়ে এসো আমার অফিসে আজকের মধ্যেই। জয়ার কথা শুনে গৌরব সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে চাল ডালের দোকানের মালিক মধুপূর্ণাকে জয়ার কাছে নিয়ে আসে। জয়া তাকে রেখার ক্ষতি করার পরামর্শ দেয়। এতে মধুপূর্ণা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনি জানেন ওই মেয়েটা প্রত্যেকদিন চাল ডালের জন্য কত খরচ করে? ওই যে 10 টাকায় স্টেশনে বসে থালি বিক্রি করে, সেই থালিগুলোর আসল দাম 10 টাকার থেকে অনেক বেশি, কিন্তু তবুও ও কারোর থেকে 10 টাকার বেশি 1 টাকাও নেয় না। এরকম মানুষের ক্ষতি তো আমি করতে পারবো না। তুমি যদি আমার হয়ে কাজ করতে পারো তাহলে আমি তোমাকে প্রচুর পরিমাণে অর্থ দেব। আর যদি কারোর কাছে ধরা না পড়ে গিয়ে আমার জন্য কাজ করতে পারো তাহলে আমার অফিসে তোমার ভাইয়ের একটা চাকরির ব্যবস্থাও আমি করে দিতে পারি। আপনি কিভাবে জানলেন আমার ভাই কাজ খুঁজছে? আমি আপনাকে সাহায্য করলে আপনি সত্যি সত্যি আমার ভাইকে কাজ দেবেন তো? জয়া কখনো কথার খেলাপ করে না। আমি খোঁজ নিয়েছি, তোমার ভাই উচ্চ শিক্ষিত, ওকে আমি ভালো কাজই দেব। মাসে কম করে 30 থেকে 40 হাজার টাকা মাহিনা তো পাবেই। আপনি যা বলছেন আমি তাই করে দেব। আপনি কিন্তু আমার ভাইয়ের চাকরির কথাটা মনে রাখবেন। আর হ্যাঁ, যেই বস্তাতে আমি খারাপ জিনিস মেশাবো তাতে আমি একটা আলাদা ধরনের চিহ্ন দিয়ে রাখবো, যাতে আপনারা দেখলেই চিনতে পারেন। এবার তাহলে চলি, কেমন? এই বলে মধুপূর্ণা সেখান থেকে চলে যায়। সে পরের দিনই রেখাকে ভালো চাল ডালের বস্তার সঙ্গে একটা দুটো পোকায় ধরে যাওয়া চাল ডালের বস্তাও দিয়ে দেয়। আর যাতে জয়া এবং তার দলবল এসে সেই বস্তাগুলো শনাক্ত করতে পারে তাই মধুপূর্ণা তাতে এক ধরনের চিহ্নও দিয়ে দেয়। এই সমস্ত কিছু না জেনেই রেখা একদম সৎ মনে নিজের কাজ করতে থাকে। সে তার দোকানে দাঁড়িয়ে খাবার বিক্রি করছে। এমন সময় সেখানে জয়া বেশ কয়েকজন পুলিশকে নিয়ে চলে আসে, কিন্তু রেখা তাদের দেখে একটুও ভয় পায় না। এই যে ইন্সপেক্টর, একে গ্রেপ্তার করুন। 10 টাকার খাবার বিক্রি করার নামে সাধারণ মানুষকে খারাপ চাল ডাল খাওয়াচ্ছে। আমার কাছে খবর এসেছে বলেই আমি আপনাদেরকে এখানে ডেকেছি। আমি আমার রোজগারের প্রায় 80% এই গরিব দুঃখী মানুষগুলোর জন্য খরচ করি। সেই কারণেই এত টাকা ইনকাম করার পরও আমি স্টেশনের বাইরে একটা ছোট্ট ঝুপড়িতে থাকি। তোমার এই সংবেদনশীল গল্প শুনতে আমরা এখানে আসিনি। তোমাকে আজকেই দোকান বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের কাছে খবর আছে তুমি খারাপ জিনিসপত্র বিক্রি করছো। আমি সংবেদনশীল গল্প আপনাদেরকে শোনাইনি, শুধুমাত্র এটা বোঝানোর জন্যই আমি কথাগুলো বললাম যে আমার যদি এই গরিব অসহায় মানুষগুলোকে ঠকানোরই হতো তাহলে আজ আমারও আপনার মতো একটা বড় অট্টালিকা থাকতো। তোমার তো সাহস কম না? আমাদের সামনে, পুলিশ ইন্সপেক্টরের সামনে তুমি ম্যাডামকে অপমান করছো। ছেড়ে দাও গৌরব, পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। ওরও সময় ঘনিয়ে এসেছে, তাই বেশি বাড়াবাড়ি করছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন ইন্সপেক্টর? ওর দোকানে তল্লাশি করুন। আপনারাও দেখুন ও কেমন উপকরণ দিয়ে খাবার রান্না করে এই অসহায় মানুষগুলোকে ঠকাচ্ছে। এই কথা শুনে ইন্সপেক্টর সাহেব এবং বাকিরা রেখার দোকান থেকে সমস্ত চাল ডালের বস্তা টেনে টেনে নামায়। তারা স্টেশন ভর্তি লোকজনের সামনে সবকটা বস্তা কেটে কেটে তার ভেতর থেকে চাল ডাল বের করে দেখতে থাকে কোথাও কোনো খারাপ কিছু আছে কিনা। কিন্তু তারা একটা বস্তা থেকেও একটা ছোট্ট পোকা কিংবা কাকড়ও পায় না। যেই বস্তাগুলোতে মধুমিতা চিহ্ন লাগিয়ে রেখেছিল সেই বস্তাগুলোতেও ভালো চালই ছিল। জয়া এবং গৌরব কিছুই বুঝে উঠতে পারে না। কি জয় ম্যাডাম, অবাক হয়ে গেলেন তো? আরে কোথায় ভেবেছিলেন আমাকে এভাবে বদনাম করে সব ভোটগুলো নিজের দিকে করে নেবেন? তা বোধহয় আর হলো না, বলুন। না মানে মানে এখন হ্যাঁ মানে না মানে করে কোনো লাভ নেই। আপনি যে আমার থেকে মধুপূর্ণার ঠিকানা নিয়ে তাকে লোভ দেখিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন সেটা আমি অনেক আগেই জানতে পেরে গেছি। মধুপূর্ণা জানে আমি অসহায় মানুষগুলোর জন্য কতটা কষ্ট করি, তাই ও নিজের ভাইয়ের সামান্য 30,000 টাকা চাকরির জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে দেয়নি।